র্যাগিং। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। মন্ত্রী এমপি বা আমলাদের চাপে পড়ে নয়, যথাযথ তদন্ত করে বিমা দাবি নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। এ সময় বিমা ছাড়া কোনো পরিবহন যাতে সড়কে না চলে তা তদারকির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিমা দাবি নিষ্পত্তিতে অবদান রাখায় সেরা ইন্স্যুরেন্স কোম্পানির পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রুহুল আমিন তুহিন আরও জানাবেন। দেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের যাত্রা শুরু হয়। ৭৯টি কোম্পানির মাধ্যমে বর্তমানে প্রায় ২.৫ কোটি মানুষ এ সেবার আওতায় রয়েছেন। গ্রাহক আস্থা অর্জনে বীমার উপকারিতা ও প্রদত্ত সেবাগুলো তুলে ধরতে ২০২০ সাল থেকে জাতীয় বীমা দিবস পালিত হয়ে আসছে। দিবসটিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। এ ব্যাপারে আমরা অনেক লেখালেখি করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্স্যুরেন্স কোম্পানিতে বঙ্গবন্ধুর চাকরি ও পরিবারের মধুর সময়ের স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ ৬ দফাও একটি বীমা প্রতিষ্ঠানে বসে প্রণয়ন করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী। এ খাতের উন্নয়নে সরকার সব ব্যবস্থা নিচ্ছে জানিয়ে গ্রাহক বাড়াতে প্রচার বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। আপনারা অন্তত এটার প্রচারটা ভালোভাবে করেন, কারণ আসলে আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেনের দাবির জবাবে যথাযথ মোটর ইন্স্যুরেন্স চালুতে সহযোগিতার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। শেখ কবির হোসেন সাহেব বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী এটা দেখে না বা এটার উপরে প্রোটেকশন দেয়। এ ব্যাপারে আমরা এটা ব্যাপারে দেখব যে কেউ যথেষ্ট বীমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে, সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। উপযুক্ত তদন্ত করে বীমা দাবি নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতটুকু ক্ষতি হলো এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। এই যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। মন্ত্রী পরিষদের সদস্য বলেন বা যেই বলেন, অনেকে আসবে, তারা তো এসে তদবির করে, কিন্তু এখানে আপনাদের আগে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিটা কতটুকু। এর আগে বীমা দিবস নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী। শিল্পের ভূমিকা বিষয়ক রচনা প্রতিযোগিতা। এছাড়া বীমা দাবি নিষ্পত্তিতে সেরা ৪ প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রথম পুরস্কার নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বলেন, পুরস্কার পাওয়ায় দায়িত্ব বেড়ে গেছে, প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সেবা দেবে তার প্রতিষ্ঠান। আমাদের সকল সূচক এক উদ্যোগতি এবং আমরা আমরা বীমা দাবি আমরা বেশি পরিশোধ করতেছি এবং আমাদের কোনো কোম্পানির বিরুদ্ধে কোনো ক্লেম নেই। আমরা স্পিয়া আমাদের বেড়ে গেছে, আমরা আরও ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আমি আশা করি আমাদের দেখে দেখে অন্যান্য বীমা কোম্পানিগুলিও বাংলাদেশের মার্কেটে আরও এগিয়ে আসবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দি বেস্ট কোম্পানি হিসেবে ইন্স্যুরেন্সের আজকে পুরস্কৃত হয়েছেন। আমি মনে করি তাদেরকে ফলো করা দরকার, অন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলি, যে তাদের দাবি পরিশোধ করার সময় মতো কমপ্লায়েন্স করা। এই পুরস্কার প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করবে বলে জানান ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। এটা কোম্পানির মধ্যে কম্পিটিশন হবে যে সবাই যেন ভালো রেজাল্ট করে এবং আগামী দিনও এই খাত কম্পিটিশনের মাধ্যমে এগিয়ে যাবে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। সালের মধ্যে উন্নত দেশ $8 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট 2023।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসিসিআই এর 50 বছর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 11 থেকে 13 মার্চ সামিট অনুষ্ঠিত হবে। 200-এরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড, বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা তুলে ধরতেই এই আয়োজন। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাধীনতার যুদ্ধে ভেঙে পড়া অর্থনীতির বাংলাদেশ আজ তার অর্জনে গর্জনে বিশ্ব দরবারে শক্ত অবস্থানে। 2041 সালের মধ্যে উন্নয়নের শিখরে উঠতে চায় লাল সবুজের বাংলাদেশ। লক্ষ্য $1 ট্রিলিয়ন অর্থনৈতিক সক্ষমতা অর্জন। এমন বাস্তবতায় প্রতিষ্ঠার 50 বছর উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। অনেক দেশ আছে তাদের অনেক কিছু নাই, বাট তারা মার্কেটিং করে কিন্তু তারা অনেক ভালো অবস্থানে আছে। বাংলাদেশে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমরা ওইভাবে কিন্তু প্রমোট করতে পারি নাই। বিসিসিআই মনে করে যে এটাকে আমাদের প্রমোট করা দরকার, প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে আমরা সেটা শুরু করলাম। সামিটে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী সহ 200-এরও বেশি বিদেশি অতিথি অংশ নেবেন। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের উপায় খুঁজতে সামিটে 3টি প্ল্যানারি ও 13টি প্যারালাল সেশন থাকবে। প্রত্যেকটা সেশন এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে আমাদের যারা বাংলাদেশের এক্সপার্ট তারা ডকুমেন্ট প্রেজেন্ট করবে, সরকারি নীতি নির্ধারকরা ইনস্ট্যান্টলি ওনারা ওখানে পার্টিসিপেশন করবেন, ওদের কমিটমেন্ট ওনারা করবেন, এবং বিদেশিরা তাদের কি চাহিদা এবং তাদের দেশে কি অভিজ্ঞতা এই সকল সাবজেক্ট নিয়ে সেটি আমরা তুলে ধরব। দেশের উদ্যোক্তাদের আশা, বিজনেস সামিট সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যকে ত্বরান্বিত করবে। আমি এক্সপেক্ট করছি অনেক বড় বড় শিল্পের বীজ বপন হবে এই সামিটে, যার রেজাল্ট আমরা পরবর্তী 2-3 বছরের মধ্যে দেখতে পাব, এবং দ্যাট ইজ দি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ভিশন 2041। 3 দিনব্যাপী সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিতে যাওয়া অতিথিদের স্বাগত জানান তিনি। I welcome business leaders from around the world to join the summit and become a part of our vision to turn Bangladesh into a happy and prosperous country. I am confident that your dreams and our visions have the potential to grow better together. I wish every success of the Bangladesh Business Summit 2023. সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার CNN আর দেশীয় মিডিয়া পার্টনার RTV। সেলিম মালিক, RTV, ঢাকা। 2 মাসের ব্যবধানে 3 দফায় বিদ্যুতের দাম বাড়ল 15% বেশি। দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জনগণের মতামত ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধিকে অবৈধ মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলছেন, বিদ্যুৎ আমদানি করতে দেশের স্বার্থ না দেখে আদানির স্বার্থ দেখতেই এভাবে দাম বৃদ্ধি করা হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্ট আরও দেখব। বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম একবারই বাড়াতে পারবে সরকার, বাড়লেও গণশুনানির মাধ্যমে নিতে হবে জনগণের মতামত। গত বছরের শেষে আইনে পরিবর্তন এনে নির্বাহী আদেশে জ্বালানির দাম বাড়ানোর ক্ষমতা দিয়েছে সরকার। সেই আইনের বলে গত 12 জানুয়ারি 5% বৃদ্ধির পর 31 জানুয়ারি গ্রাহক পর্যায়ে আরও 5% বিদ্যুতের দাম বাড়ায় সরকার। আর সবশেষ 1 মার্চ থেকে আরও 5% বাড়ল বিদ্যুতের দাম। এমন অবস্থায় ভোক্তারা বলছেন, প্রতিনিয়ত সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে জীবন টিকিয়ে রাখা কঠিন হবে। মানুষ কিভাবে বাঁচবে, টিকে থাকবে, এটা আমার ক্ষেত্রেই তো বলতেছি যে চলতে অবশ্যই কষ্ট হবে সবারই। আমি একজন কৃষকের ছেলে, তো আমি জানি আমার পরিবার কতটা স্ট্রাগল করে। এমনিতে তো বাড়তি, এরপর আরও বাড়বে। দিন দিন যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমরা সাধারণ পাবলিকরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। নতুন দামে আবাসিককে সবচেয়ে কম 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহারকারীকে ইউনিট প্রতি 4 টাকা 14 পয়সার পরিবর্তে বিল দিতে হবে 4 টাকা 35 পয়সা। এভাবে মোট 60টি ধাপে সবশেষ ইউনিট ব্যবহারকারীকে ইউনিট প্রতি গুনতে হবে 13.26 টাকা। আদানির বিদ্যুৎ আমদানি করতে দেশের স্বার্থ না দেখে এভাবে দাম বাড়ানো হচ্ছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আগে ধীরে ধীরে বাড়ানো হচ্ছিল, এখন তড়িৎ বৃদ্ধি করে আন্তর্জাতিক বাজারে যেমন আদানিকে দেখতে পেলেন যে কিভাবে চাতুর্যের আশ্রয় নিয়ে নানা কৌশলে নানাভাবে আমরা যারা এই চুক্তিতে অংশগ্রহণ করেছি তারা
এইসব উপায়ে মূল্য বা প্রাইসিংটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা দেশের স্বার্থ দেখিনি, আমরা আদানির স্বার্থ দেখেছি। বিদ্যুতের দাম বৃদ্ধি করে মানুষের ক্রয় ক্ষমতা কমানোর পাশাপাশি মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে বলেও মনে করেন তিনি। মুদ্রাস্ফীতি অবশ্যই বাড়বে যখন আপনার আপনি যখন ক্রয় ক্ষমতা কমে যায় তখন তো মুদ্রার মান কমাটা একটা বড় উপকরণ হয়ে যায়। বিদ্যুৎ 35%, গ্যাস বাড়ায়, তাহলে পণ্যের দাম বেড়ে গেলে এইরকম বেশি দামের পণ্য উৎপাদন করে কি শিল্প টিকে থাকতে পারবে? উদ্যোক্তারা কি বেঁচে থাকতে পারবে? বিশ্লেষকরা বলছেন বিদ্যুতের দাম এভাবে না বাড়িয়ে এ খাতকে টেকসই করতে বাড়াতে হবে নিজস্ব জ্বালানি সক্ষমতা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। খাদ্য সংকটের সময় বিদ্যুতের দাম বারবার বাড়িয়ে দুর্নীতির ব্যয় মেটাতে জনগণের পকেট কেটে রসিকতা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহেদ রহমান। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের স্থানীয় সরকার পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে বিএনপির মত বিনিময় সভা। আমাদের এই অনুষ্ঠানটি এ সময় দলটির মহাসচিব অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনদুর্ভোগের কথা না ভেবে বিদ্যুৎ সহ সব পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে। সেই দুর্নীতির জন্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয়, সেই ব্যয় মেটানোর জন্য তাদের এখন জনগণের পকেট থেকে তার টাকা কেটে নিতে হবে। সেই কারণে তারা আজকে বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরকারের রসিকতারও অভিযোগ করেন ফখরুল। আওয়ামী লীগ যারা জোর করে বিনা ভোটে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে প্রায় 14 থেকে 15 বছর, তারা আজকে এই বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে চলেছে। এখান থেকে উত্তরণ পেতে হলে আন্দোলন করে এই দানবকে সরানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এদিকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর আব্দুল মঈন বলেন, অর্থনৈতিক কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল। IMF যেসব কঠিন শর্ত দিয়েছে সেই শর্তগুলো সরকার পূরণ করতে বাধ্য হয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম করছে বলেও মন্তব্য করেন দলটির এই নেতা। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিদ্যুতের দাম বাড়লেও মেট্রো রেলের ভাড়ায় কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। সকালে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন চালুর পর তিনি একথা জানিয়েছেন। দীর্ঘ ভোগান্তির পর স্বপ্নের মেট্রো রেলে যাতায়াত করতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সকাল 8টার সময় খুলে দেয়া হয় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন। টিকিট পেতে ভিড় করেন যাত্রীরা। মেশিনে টিকিট কাটার ক্ষেত্রে প্রথমে কিছুটা ত্রুটি হলেও পরে তা ঠিক হয়ে যায়। মেশিনটা এই মুহূর্তে বিকল। অনেকেই ম্যানুয়ালি টিকিট পেয়ে যান দ্রুত। তারা জানান, মেট্রো রেলে ভ্রমণ যেন প্রত্যাশার চেয়ে বেশি কিছু। অপেক্ষার পর যা পাওয়া যায় তা প্রত্যাশিত। লোকাল বাসে করে যাওয়া বেশ একটা ভোগান্তির ছিল। শুরু থেকে নিয়েছি র্যাপিড পাস। দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট হাতে পেয়ে ইলেকট্রিক গেটে টিকিটের ছোঁয়া দিয়ে গেট খুলে মূল স্টেশনে প্রবেশ করেন যাত্রীরা। মেট্রো রেলে যাত্রায় এমন সুব্যবস্থাপনায় মুগ্ধ তারা। বাসে ধাক্কাধাক্কি করে যেতে হবে না, এখন আমরা আগারগাঁও অফিস, এটা খুব অল্প সময় যেতে পারবো, খুব খুশি লাগতেছে। সঠিক সময়ে ট্রেন আসছে, যাত্রীরা ওঠার পর আবার নিয়ম মেনে ছেড়ে যাচ্ছে একটার পর একটা ট্রেন। প্রশংসার যেন শেষ নেই যাত্রীদের। চলাচলে একটা যুগান্তকারী পদক্ষেপ এনেছে। মাত্র 9 মিনিটে আসা যায়। পর্যায়ক্রমে মেট্রো রেলের সবগুলো স্টেশন দ্রুত খুলে দেয়া হবে বলে জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। এটা বিদ্যুৎ দিয়েই চালিত হয়। বিদ্যুতের সাথে বিদ্যুতের দাম কিভাবে পর্যায়ক্রমে বাড়বে বা কমবে, এগুলো অনেক আগে থেকে অ্যাসেসমেন্ট করি তারপরে একটি মেট্রো পরিচালনা করা হয়। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্বপ্নের মেট্রো রেল আধাবেলা চললেও কমলাপুর পর্যন্ত 21 কিলোমিটার পথে পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচল শুরু হবে এবছরের মধ্যেই। AR বাদল, RTV, ঢাকা।
এদিকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া কেউ রেলের টিকিট পাবে না। শুধুমাত্র আন্তনগর ট্রেনেই কার্যকর হবে এ নিয়ম। এর মাধ্যমে টিকিট কালোবাজারি রোধ করা যাবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এদিকে এনআইডি দিয়ে টিকিট কাটতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভিড়। বুধবার সকালে কাউন্টারে টিকিট কাটতে এসে বিড়ম্বনায় পড়ে যাত্রীরা। কয়েকজন মানুষ বুঝতে পারতেছে এটার ভিতরে কোনটা দিলে কোনটা হবে, কোনটা দিলে কোনটা হবে, এগুলো তো আগে শিখাইতে হবে। তারা বললো যে পাসপোর্ট নাম্বার দিলে হবে, কিন্তু আমি পাসপোর্ট নাম্বার দিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইতেছি না। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমার ডেট অফ বার্থটা ভুল দেখাচ্ছে। এখন আমার কি করণীয়, আমি কিভাবে যাব এখন বুঝতে পারছি না। যাদের আইডি কার্ড নেই তারা কিভাবে যাবে? সবাই তো টাচ ফোন ইউজ করতে পারে না, সবাই তো ফোন থাকে না। বাংলাদেশে সবাই কি শিক্ষিত? আইডি কার্ড দিলেই তো আপনার হয়ে যায়। এখন যে রেজিস্ট্রেশনের সিস্টেম চাচ্ছে আমরা তো পারতেছি না। এটা আইডি কার্ড দিলে তো আমরা কার্ড দিতে পারে। তবে ভিন্ন চিত্রও আছে। প্রথম দিনে এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকিট কেটে খুশি অনেকে। তো এখন মনে করেন অনলাইন খোলা মাত্র দেখি যে টিকিট এখনো আছে। এটা আসলে আমি নিজে করতে পারি নাই, অন্য একজনের সাহায্যের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করছি আর কি। এখন একে খুব ভালো লাগলো, একে তাড়াতাড়ি দিল আমার দিয়ে দিল, এরকম তো টিকিট হয় না। রেলমন্ত্রী টিটিইদের মাঝে বিতরণ করেন পয়েন্ট অফ সেল পজ মেশিন। শনাক্তকারী এই মেশিন আর এনআইডি রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট কাটায় কালোবাজারি রোধ করার আশা জানান মন্ত্রী। রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট পাওয়া যাবে না। এটা প্রাথমিক অবস্থায় আমরা আন্তনগর যে ট্রেনগুলো এগুলোর ক্ষেত্রে আমরা এটা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত লোকাল ট্রেন সেই ট্রেনেও আমরা যাব। মন্ত্রী জানান ৮২টি স্টেশনে শুধু আন্তনগর ট্রেনের জন্যই নতুন এই টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। একটি স্বার্থান্বেষী মহল গণপরিবহনের শৃঙ্খলা বাধাগ্রস্ত করার পায়তারা করছে। তবে কোনো চক্রান্তই কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর খিলগাঁওয়ে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তি বসানোর শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া ১ এপ্রিল থেকে টার্মিনালের বাইরে কোনো কাউন্টার ও দূরপাল্লার বাস সড়কে রাখা যাবে না বলেও জানান দক্ষিণের মেয়র। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন চালু করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, পরিবহন খাতের একটি চক্র বিভিন্নভাবে এই কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। গণপরিবহন ব্যবস্থার যে নাজুক অবস্থা এবং যে বিশৃঙ্খলা অবস্থায়, এর পিছে অনেক রকম চক্র রয়েছে, স্বার্থান্বেষী মহল রয়েছে। তারা অবশ্যই চাইবে না যে এটা একটা শৃঙ্খলার মধ্যে আসুক। যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। ১ এপ্রিল থেকেই যেন সকল কাউন্টার টার্মিনালের ভিতরে চলে আসে, আমরা সেই ব্যবস্থা করেছি, পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বাসগুলো আর সড়কে না রেখে তারা টার্মিনালকে ব্যবহার করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় ৫ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভর শামসুল আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকালে বিচারপতি JBM হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালত বলেছেন, বহিষ্কৃতরা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে পারবে না। ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিংয়ের ঘটনায় উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বলেন, সকল প্রতিষ্ঠানের র্যাগিং বন্ধে ব্যবস্থা নিতে হবে। ইয়াসিন রানার রিপোর্ট। গেল ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে কয়েকজন সহযোগী মিলে ফুলপরি খাতুন নামে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে মারধর ও নির্যাতনের ঘটনায় ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় এক রিটের শুনানিতে নির্যাতনকারী ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর শামসুল আলমকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি শিক্ষার্থী হালিমা আক্তার উর্মির মোবাইলে ধারণ করা নির্যাতিত শিক্ষার্থীর ভিডিও উদ্ধার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে টেম্পোরারিলি বহিষ্কার করার জন্য বলা হয়েছে। তারা ক্যাম্পাসে আসবে না, তাদের কোনো একাডেমিক কার্যক্রম
সাথে তারা সম্পৃক্ত থাকতে পারবে না। প্রভোস্ট এবং হাউস টিউটর যারা হলে দায়িত্বে নেগলিজেন্স করেছেন তাদেরকে হল থেকে উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য বলা হয়েছে ইমিডিয়েট। ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট বলেন, সব বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। ছাত্র এবং গার্ডিয়ান উভয়ের অ্যাফিডেভিট নিতে হবে। র্যাগিং এর মতো কোনো কাজ বা ইয়েতে যদি তাকে সম্পৃক্ত পাওয়া যায় তাহলে তাকে বহিষ্কার করা হবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপুরি খাতুনকে পছন্দ মতো হলে আবাসিকতা দেয়া ও ফুলপুরি সহ সাক্ষীদানকারী শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয় আদালত। এই আদেশের বিষয়ে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে বলা হয়েছে। এদিকে এই ঘটনায় বহিষ্কৃত ৫ শিক্ষার্থীকে ছাত্রলীগের কমিটি থেকেও বহিষ্কার করা হয়েছে। ইয়াসিন রানা, RTV, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে সরকার পরিবর্তনও হতে পারে, তাই যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে নিজের অধিকার প্রতিষ্ঠায় ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের প্রস্তুতি নিয়ে একথা বলেন তিনি। জানান, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে কমিশন। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার জন্য কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে বলেও জানান মোহাম্মদ আলমগীর। একটি বড় দল নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কমে গেছে বলেও জানান তিনি। জঙ্গিবাদের শেকড় সম্পূর্ণভাবে উপড়ে ফেলা না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে। একথা জানিয়ে পালিয়ে যাওয়া জঙ্গিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডে 2023 উপলক্ষে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, স্বাভাবিক নিয়মে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সততার সাথে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান। এর আগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। সশস্ত্র উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রামে পটিয়া থেকে 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 7। তারা নতুন জঙ্গি সংগঠন আনসারফিল হিন্দাল সার্কিয়ার সদস্য বলে জানিয়েছে র্যাব। দুপুরে র্যাব 7-এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা বাড়ি থেকে পালিয়ে পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল। এদের মধ্যে একজন অমুসলিম। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে আনসারফিল হিন্দাল সার্কিয়ার যোগাযোগ আছে বলে জানিয়েছে র্যাব। শুরু হলো বাঙালির গৌরব আর অহংকারের স্বাধীনতার মাস। ৭১-এর অগ্নিঝরা মার্চেই স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে যুদ্ধের। 25শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির ওপর কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু করে ইতিহাসের নৃশংসতম গণহত্যা। শরীয়ত খানের রিপোর্ট। এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে বাংলার মাটি, মুক্ত আকাশ আর স্বাধীন লাল সবুজের পতাকা। যে পতাকা অর্জনে দীর্ঘদিনের শোষণ বঞ্চনার জবাব 9 মাস ধরে দিয়েছিল বাঙালি, যার শুরুটা হয়েছিল ৭১-এর এই মার্চে। 1971 সালের এদিন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। শুরু হয় অসহযোগ আন্দোলন, যে আন্দোলনই রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। 7ই মার্চ ছিল স্বাধীনতার ঘোষণা, 17ই মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মদিন, 25শে মার্চ ছিল গণহত্যা শুরু, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতার ঘোষণা। মার্চে কত কিছু ঘটেছে। সুতরাং মার্চ আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। আর আলোচনা নয়, এবার পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ গড়ে তোলার দাবি স্বাধীনতা পাগল বাঙালি। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি দেন বঙ্গবন্ধু। 2রা ও 3রা মার্চ হরতাল, আর 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভা। আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবায় রাখতে পারবো না। বঙ্গবন্ধুর এ ভাষণের মধ্য দিয়েই দিশা খুঁজে পায় 7.5 কোটি বাঙালি।
যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুতি নিতে থাকে সবাই। 25শে মার্চ কাল রাতে ঘুমন্ত বাঙালির উপর ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। শুরু বিশ্বের ইতিহাসের বর্বরতম গণহত্যা। ধানমন্ডি 32-এর বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুকে। সে রাতেই আগে থেকে রেকর্ড করে রাখা বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়। বাঙালি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার যুদ্ধে। দীর্ঘ 9 মাস যুদ্ধে পাকিস্তানিদের নাস্তানাবুদ করে লাল সবুজের পতাকা আর 56,000 বর্গমাইলের মানচিত্র ছিনিয়ে আনে বীর বাঙালি। শরীয়ত খান, RTV, ঢাকা। বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুরস্ক বাসাত এর উদ্যোগে তুরস্কের ওসমানিয়ে প্রদেশে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গেল সোমবার বাসাত এর পক্ষে 15 সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল জেফ দেতিয়ে কন্টেইনার ক্যাম্পে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মানুষ মানুষের জন্য শীর্ষক শিরোনামে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাসাতের আহ্বানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তুরস্কে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীরা। গ্রিসে 2 ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় 36 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 85 জন। মঙ্গলবার সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যায় জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। দুর্ঘটনা কবলিত 2টি ট্রেনের মধ্যে একটি যাত্রীবাহী এবং অপরটি মালবাহী ছিল। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।